বিশ্বাসঘাতকতা, প্রতারণা, ষড়যন্ত্র ভারতের ইতিহাসে একটি আলংকরিক বিষয়। তক্ষশিলা রাজা অম্বি পুরুর বিরুদ্ধে আলেকজান্ডারকে সাহায্য করেছিলেন, আর ব্রিটিশদের সাহায্য করেছিলেন একগুচ্ছ সিরাজউদ্দৌলার সভাসদ, আর অবশ্যই ছিলেন মীর জাফর। প্রশ্ন হচ্ছে, এর মধ্যে আরেকজন বিশ্বাসঘাতক ছিলেন। প্রাচীন ভারতে অম্বির বিশ্বাসঘাতকতায় গ্রিকরা ভারতবর্ষ দখল করে এবং প্রাক মধ্যযুগে এক বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতায় ভারতবর্ষে সুলতানি যুগ এবং পরে মুঘল যুগের সূত্রপাত হয়েছিল। আর সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমরা সবাই জানি। আজকে আলোচনা করব তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং এক বিশ্বাসঘাতকের কাহিনী আর পৃথ্বীরাজ চৌহানের বীরত্ব। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি যুদ্ধ। 1191-এ তরাইনের প্রথম যুদ্ধ আর 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। একদিকে ছিলেন দিল্লি এবং আজমিরের শক্তিশালী রাজা পৃথ্বীরাজ চৌহান, অন্যদিকে ছিলেন আফগান তুর্কি শাসক মোহাম্মদ ঘুরি। আর এই দুই যুদ্ধের সবচেয়ে আলোচিত চরিত্র কনৌজের রাজা জয়চাঁদ, যাকে বহু ইতিহাসবিদ বলেন ভারতের আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার প্রতীক। কেন তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিতেছিলেন, কেন দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয়েছিলেন, আর জয়চাঁদ ঠিক কোন কোন ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করলেন, পুরোটা আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রাজনৈতিক পটভূমি: 1200 শতকে উত্তর ভারতের রাজনীতি খুব অস্থির ছিল। উত্তরে তিনটি শক্তি ছিল: পৃথ্বীরাজ চৌহান, দিল্লি আজমির, জয়চাঁদ কনৌজ, আর ছোট ছোট রাজপুত রাজা বা রাজ্য, যারা নিজেকে স্বাধীনভাবে গড়ে তুলতে চেয়েছিল। নিজেদের মধ্যে লড়াই অব্যাহত ছিল, আভ্যন্তরীণ সংঘর্ষ, ঈর্ষা, ক্ষমতার লড়াই, এসব ছিল স্বাভাবিক। এই দুর্বল পরিস্থিতির সুযোগ নিয়ে মোহাম্মদ ঘুরি ভারত দখল করতে শুরু করেন। ঘুরি বুঝে গিয়েছিলেন ভারতের শক্তি নেই, ভারতের সেনাবাহিনী সামন্ততান্ত্রিক, যাদের মধ্যে ঐক্য নেই। ভারতের দুর্বলতা আছে, কেননা ভারতে এই রাজাদের মধ্যে ঐক্যের অভাব। এটাই ছিল পরবর্তী দুর্যোগের কারণ। যাই হোক, 1191 কারাই যুদ্ধ করেছিল। রাজপুতদের পক্ষে ছিলেন নেতৃত্বে পৃথ্বীরাজ চৌহান, প্রধান সেনাপতি ছিলেন গোবিন্দ রায়, আর মিত্র ছিল চান্দেল, গুর্জর এবং বেশ কিছু ছোট ছোট রাজপুত, যারা জোটবদ্ধ হয়েছিল। কৌশল ছিল ভারী অশ্বারোহী ও অস্ত্র ব্যবহার। আর গুরির পক্ষে নেতৃত্বে গুরি ছিলেন, আর তার সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবক, তুর্কি অশ্বারোহী তীরন্দাজ, দ্রুতগতির ঘোড়া। কৌশল ছিল হিট অ্যান্ড রান। যুদ্ধ শুরু হয় 1191 খ্রিস্টাব্দে। ঘুরি প্রথমে পৃথ্বীরাজকে আত্মসমর্পণের জন্য চিঠি পাঠান। পৃথ্বীরাজ তা প্রত্যাখ্যান করেন। তরাইনের সমতল ভূমিতে দুই পক্ষ মুখোমুখি হয়। যুদ্ধের সবচেয়ে নাটকীয় দৃশ্য ঘটে। গোবিন্দ রায় নিজের ঘোড়ায় চড়ে একটি বিশাল বর্শা নিয়ে সরাসরি ঘুরির দিকে আক্রমণ করেন। আঘাত এত শক্তিশালী ছিল যে ঘুরি মাটিতে পড়ে যান এবং রক্তাক্ত হয়ে যান। তুর্কি বাহিনী ছড়িয়ে যায়। ঘুরিকে দেহরক্ষী জড়িয়ে মাঠের বাইরে নিয়ে যায়। পৃথ্বীরাজের সম্পূর্ণ বিজয় হয়। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিতেছিলেন, এটা স্পষ্ট এবং অকট্য সত্য। কিন্তু প্রথম যুদ্ধের সবচেয়ে বড় ভুল ছিল জয় হয়েছে যুদ্ধে, এবং নিঃসন্দেহে প্রথম তরাইনের যুদ্ধে। কিন্তু পৃথ্বীরাজ একটি ভয়ঙ্কর ভুল করেন। এই এক ভুল সমগ্র মধ্যযুগের ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছিল। ঘুরিকে বন্দি না করে তাকে ছেড়ে দেন, তাকে হত্যা করেননি, তাকে ফিরতে দেন। আর এই ভুলের কারণে ইতিহাসে পৃথ্বীরাজকেই প্রায় দয়ালু কিন্তু রাজনৈতিকভাবে সরল বলা যায়। এবং এখানে একটা জিনিস সত্য যে ভারতীয় সংস্কৃতির যুদ্ধের যে সংস্কৃতি রয়েছে, পরাজিত শত্রুকে নিহত না করা, এই মানবিকতা হয়তো ভারতের জন্য
হয়তো নয়, ভারতের জন্য পরবর্তী সময়ে কাল হয়ে দাঁড়িয়েছিল। ঘুরি প্রতিজ্ঞা করেন, আমি ফিরে আসব আর আবার চৌহানদের সঙ্গে যুদ্ধ করব এবং তাদের অস্তিত্ব মুছে ফেলব। অবশেষে ঘুরির প্রতিজ্ঞাই সত্য হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নেন ঘুরি আবার 3টি কাজ করেন। দক্ষিণ আফগানিস্তান থেকে বিশাল সেনা সংগ্রহ করেন, মরুভূমি অভ্যস্ত অশ্বারোহী বাহিনী নিয়ে আসেন, ফলস রিট্রিট বা ভুয়া পালানো কৌশল শেখানো হয়। অন্যদিকে ভারতের রাজপুতদের অবস্থা ছিল ভয়ঙ্কর, কেননা প্রথম যুদ্ধের জয় তাদের আত্মতুষ্টি সৃষ্টি করেছিল। পাশাপাশি নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছিল। রাজ্যগুলির মধ্যে ঐক্য নেই, নেতৃত্ব সংকট, জয়চাঁদের সঙ্গে পৃথ্বীরাজের তীব্র শত্রুতা শুরু হয় আর সামরিক সমন্বয় ভেঙে পড়ে। জয়চাঁদের বিশ্বাসঘাতকতা। জয়চাঁদকে সরাসরি ঘুরির বন্ধু বলা ভুল, কিন্তু তিনি ছিলেন পৃথ্বীরাজের সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু। তার বিশ্বাসঘাতকতার 4টি স্তর ছিল। সামরিক বিশ্বাসঘাতকতা। পৃথ্বীরাজ সর্বভারতীয় জোট চাইলে জয়চাঁদ ইচ্ছাকৃতভাবে তাতে যোগ দেননি। রাজনৈতিক বিশ্বাসঘাতকতা। ঘুরি ভারতের দিকে আসছে জেনে তিনি পৃথ্বীরাজকে সতর্ক করেননি। মনস্তাত্ত্বিক বিশ্বাসঘাতকতা। উত্তর ভারতের রাজপুতদের প্রভাবিত করেন, পৃথ্বীরাজ একা লড়াকুভাবে লড়াই করে যান। কিন্তু পৃথ্বীরাজ যখন জয়চাঁদের প্রতি আবেদন জানান, জয়চাঁদ তাকে জানিয়ে দেন, আমি সাহায্য করব না। আর কৌশলগত বিশ্বাসঘাতকতা। জয়চাঁদের বাহিনী থাকলে যুদ্ধের গতি বদলে যেত। রাজপুতরা সংখ্যায় বিশাল হতো, কিন্তু তিনি সেনা পাঠাননি। এটাই দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের মূল কারণ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে শুরু হয়। এবার ঘুরি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, তার কৌশল সম্পূর্ণ বদলে গিয়েছে এবং প্রথম যুদ্ধের অভিজ্ঞতা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। যুদ্ধ শুরু হয়, প্রথম দিকে রাজপুতরা আবার জয় পেতে থাকে। ভারতীয় অশ্বারোহীরা আক্রমণে এগিয়ে যায়। ঠিক তখন ঘুরির ফলস রিট্রিট কৌশল, তুর্কি বাহিনী অভিনয় করে পিছিয়ে যায়, রাজপুত বাহিনী ভেবে বসে তারা আবার পালাচ্ছে। রাজপুতরা নিজেদের যুদ্ধরেখা ভেঙে পুরো বাহিনী নিয়ে তাড়া শুরু করে। এটাই ছিল ভয়ঙ্কর ভুল, তুর্কিদের পাশ থেকে আকস্মিক আক্রমণ। ঘুরি পেছনে ঘুড়সওয়ার দলকে নির্দেশ দেন, ডান দিক থেকে আক্রমণ করো, বাঁ দিক থেকে ঘিরে ধরো। এক মুহূর্তে রাজপুত বাহিনী পুরোপুরি বেষ্টিত হয়ে পড়ে আর নেতৃত্বের পতন। পৃথ্বীরাজের প্রধান সেনাপতি গোবিন্দ রায় আহত হয়ে পড়েন। রাজপুত সেনারা এলোমেলো হয়ে যায়। রাজপুত অভিজাতদের পিছু হটা। কিছু রাজপুত ঠাকুর যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন, এতে সৈন্যদের মনোবল ভেঙে পড়ে। যুদ্ধের শেষ রেশটা মোহাম্মদ ঘুরি তার নিজের পক্ষে নিয়ে যান। শেষ পর্যন্ত পৃথ্বীরাজ পরাজিত হন। ঘুরির বাহিনী তাকে বন্দী করে নিয়ে যায় এবং পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। চাঁদ বরদাই তার গ্রন্থে লিখে, যারা মির্জাফরকে একমাত্র বিশ্বাসঘাতক বলে জানতেন, জয়চাঁদও যে তার দলের একজন, এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আপনাদের এই ধারণা পরিষ্কার হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।